রিধি, পেয়েছিস কিছু? হুম, ঘরের বাম দিকে একটা বড় জানালা আছে, কিন্তু খুলতে পারছি না, মনে হয় জ্যাম হয়ে আছে। প্লিজ চেষ্টা কর রিধি, তোকে যে করেই হোক জানালাটা খুলতেই হবে। বলে পুনরায় চেষ্টা শুরু করতে লাগলো রিধি। এমন সময় হুট করেই ঘরের দরজা খুলে গেল। একটা তীক্ষ্ণ আলোকে উৎস চোখে এসে লাগলো রিধির। হাত দিয়ে চোখ ঢেকে ফেললো রিধি। লোকটি ধীরে ধীরে এগিয়ে আসছে রিধির দিকে। তার রিধি বেশ ভালোই বুঝতে পারছে। কয়েক মিনিট পর আলোটা চোখ সয়ে গেল রিধির। চোখ দুটো খুলে অপরিচিত এক চেহারা দেখতে পেল রিধি। একটু ভেবে চেনার চেষ্টা করতেই রিধি বুঝতে পারলো এ তো সেই ছেলে যে তাকে তুলে নিয়ে এসেছিল তাদের বাড়ি থেকে। লোকটা ধীর পায়ে এগিয়ে আসছে রিধির দিকে। রিধিও সাবধানে পিছিয়ে যেতে যেতে বলল, প্রায় অনেকক্ষণের প্রচেষ্টার পর জানালাটা খুলতে পারলো রিধি। জবাব দিল না লোকটি। বিভৎস হাসিতে মেতে উঠল। লোকটাকে দেখেই গা গুলিয়ে উঠল রিধির। চিৎকার করে আবার বলল, কে আপনি? এখানে কেন নিয়ে এসেছেন আমাকে? কে আপনি? এখানে কেন নিয়ে এসেছেন আমাকে? বলুন, কে আপনি? এসবের মানে কি? আমাকে কেন এখানে নিয়ে এসেছেন? কি উদ্দেশ্য আপনার? লোকটি রিধির দিকে আস্তে আস্তে বলল, চাই তো অনেক কিছুই, কিন্তু আপাতত তোমাকে চাই। মানে হচ্ছে তোমার সাথে বাসর করতে চাই। শুনেছি তোমার আর হৃদের নাকি বাসর হয়নি। আজ তোমাকে অপবিত্র করে দেবো আমি। তোমার সাথে বাসর করব। নিজের মুখ আয়নায় দেখতে ও গা গুলি উঠবে তোমার সুন্দরী। প্রতিদিন মৃত্যু যন্ত্রণা ভোগ করবে তুমি। রিধি কথাটা শুনে আগে রোহানকে থাপ্পড় মারতে যায়। রোহান রিধির হাত ধরে বলল, না না, এই হাত তো মারার জন্য না সুন্দরী, এই হাত তো আদর করার জন্য। রিধি রোহানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে নিতে বলল, তোর ওই নোংরা চোখে একদম আমার দিকে তাকাবি না, বলে দিচ্ছি, না হলে আজই তোর শেষ দিন হবে। মাথা ঘুরে উঠল রিধির। ধপ করে মেঝেতে বসে পড়ল। চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে তার। রোহান রিধিকে দেখে হো হো করে হেসে উঠল। লালসার নজরে তাকিয়ে বলল, শুধু তাকাবো না, অনেক কিছুই করবো। ঠিক মতো তো দাঁড়াতে অব্দি পারছিস না, অথচ কথার তেজ গেল না। এত তেজ কই থাকে? আজ তোমার সব তেজ শেষ করে দেব। রোহান কথাটা বলেই রিধির দিকে হাত বাড়িয়ে দিতে গেল। কি করবে কিছু বুঝে উঠতে পারছে না রিধি। মাথায় কিছু আসছে না তার। তারপর হঠাৎ মাথায় কিছু নজর গেল রিধির। তারপর হঠাৎ জানালার দিকে নজর গেল রিধির। 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার চোখ থেকে। এ যেন নিজের আত্মসম্মান বাঁচাতে অন্য রকম লড়াই। মানুষ বেঁচে থাকে আত্মসম্মান নিয়ে, কিন্তু সেই আত্মসম্মানে যখন আঘাত আসার সম্ভাবনা থাকে তখন নিজের জীবন দিতেও দুবার ভাবে না। গড়িয়ে পড়া অশ্রু ফোঁটা মুছে ফেলল রিধি। এখন কান্না করার সময় নয়, পদক্ষেপ নেওয়ার সময়। নিজের সর্বশক্তি দিয়ে দূরে ধাক্কা মেরে ফেলে দিল রিধি রোহানকে। গ্রিলবিহীন জানালার কাছে গিয়ে বলল, শুনে রাখ জানোয়ার, নারীর সম্মান বাঁচাতে জীবন দিতে দুবার ভয় পায় না। মরে যাব কিন্তু নিজের ইজ্জত দিব না। মরে যাব কিন্তু নিজের ইজ্জত দিব না। তোর মতো জানোয়ারের শিকার হব না। মারা তো একদিন যাবই, কিন্তু বিধি যদি আমার মরণ এভাবে লিখে থাকে তাহলে তাহলে আমারও কোনো আফসোস নেই। বেঁচে থাকলে তোর জীবনের ভয়াবহ মৃত্যু নিয়ে আসবো তোর সামনে। মনে রাখিস, নারীর শক্তি এত সহজে হার মানবে না। রিভেন্স অফ নেচার বলে একটা কথা আছে, মাইন্ড ইট। রোহান রিধিকে ধরার জন্য হাত বাড়াতেই ঘরের জানালা থেকে লাফ দেয় রিধি। শেষবারের মতো রিধ বলে চিৎকার দেয়। রিধির ফোনটা অনেক আগেই ফেটে গেছে। আর রিধ ছন্ন ছাড়া পাগলের মতো এদিক সেদিক খুঁজতে লাগলো রিধি। এমন সময় উত্তর দিকের ঘর থেকে রিধি চিৎকার শুনে দৌড়ে গেল সেদিকে। জানলার নিচে পড়ে আছে রিধির দেহখানি। কলকল করে রক্ত বের হচ্ছে হাত পা থেকে। রিধ দৌড়ে রিধির কাছে গেল। রিধির মাথাটা নিজের কোলে তুলে নিল। একটা দিনে একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বারবার। তৎক্ষণাৎ নীতির মৃত্যুর কথা মনে পড়তেই শিউরে উঠল রিধ। রিধি গলা ধরা কণ্ঠে বলে উঠল, আজকে আপনার চোখ মুখে ভয় দেখতে পাচ্ছি আমি, হারানোর ভয়। এটাও কি সম্ভব? রিশাদ চৌধুরীর হৃদের মুখে ভয়ের ছাপ। আমি তো ভাবতাম রিশাদ চৌধুরীর হৃদয় কংক্রিটের মতো পাথর দিয়ে গড়া, আবেগ অনুভূতি নেই। রিধির মাথাটা বুকে টেনে নিয়ে বলল, চুপ কর রিধি, চুপ কর প্লিজ। আমিও মানুষ, আমারও কষ্ট হয়। বিধাতা আমাকে এত বড় শাস্তি দিতে পারে না। আমি যে নিজের কাছে প্রতিজ্ঞা করেছি তোর কিচ্ছু হতে দেব না।
রক্ত জর্জরিত মলিন হাতে রিধি হৃদের গালে ছুঁয়ে বলল, ওরা আমাকে ছুতে চেয়েছিল, কিন্তু আমি তো আপনার বউ, তাই না? 3 কবুল পড়ে আমাদের বিয়ে হয়েছে। আপনি আপনি বিনা অন্য কেউ আমাকে ছুবে তা কি করে হতে পারে? আমি কিভাবে তা মেনে নিব বলুন? তাই তো জানালা দিয়ে লাফ দিয়েছি। তবে এইটা আমার শাস্তি, তবে এইটা আমার শান্তি। ভালোবেসে হোক কিংবা পরিস্থিতির শিকার হয়ে আমি আমার স্বামীর কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করব। এটাই আমার প্রাপ্তি। হৃদ পাগলের মতো করতে করতে বলল, এই রিধি, এসব কি বলছিস? এসব বলিস না প্লিজ। আমি থাকতে তোর কিচ্ছু হতে পারে না। তোর সাথে যে আমার নিঃশ্বাস জড়িয়ে গেছে, তোর কিছু হলে আমিও বাঁচবো না। আর আমি যতক্ষণ নিঃশ্বাস নেব তোর কিচ্ছু হতে দেবো না। তুই শুধু আমাকে একটু সময় দে প্লিজ, প্লিজ, হাল ছাড়িস না। উত্তর দিল না রিধি। চোখ বুজে ফেলল, সেই সাথে গড়িয়ে পড়ল অশ্রুকণা। হয়তো এ অন্যরকম প্রাপ্তি, যা পেতে হলে রিধি বারবার নিজের জীবন ঝুঁকিতে ফেলতে পারে। রিধিকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো হৃদ। পিছনে ঘুরতেই রোহান তার লোকজন নিয়ে হাজির। হাতের লাঠি দিয়ে হৃদের মাথায় আঘাত করলো রোহান। তাল সামলাতে না পেরে একটু পিছিয়ে গেল হৃদ। মাথা থেকে কলকল করে রক্ত বের হতে লাগলো হৃদের, তবুও সেদিকে যেন তার খেয়াল নেই। ভয়ঙ্কর এক হাসিতে বেঁপে উঠল হৃদ। রিধিকে যত্ন করে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, হিংস্র বাঘ দেখেছিস? মানুষ তখনই হিংস্র হয়ে যায় যখন তার প্রিয় মানুষটার উপর আঘাত আসে। পাগল প্রায় হয়ে ওঠে মানুষ। নিজের উপর আঘাত আসলেও মানুষ এতটা হিংস্র হয়ে যায় না যতটা তার প্রিয় মানুষের উপর আঘাত আসলে হয়। আর এই মেয়েটা শুধু আমার প্রিয় মানুষ না, আমার প্রাণ ভোমরা বলতে পারিস। আমার প্রতিটা নিঃশ্বাস জুড়ে আছে ওর সাথে। আর তোদের জন্যই আজও আঘাত পেয়েছে। তৈরি থাকিস, এক একটাকে কুকুরের মতন কষ্ট দিয়ে মারবো। জীবন নিয়ে ঘৃণা ধরে যাবে তোদের। দুনিয়ার যে কোনো কোনায় লুকালেও পার পাবি না তোরা। এখন আসছি আমি। কথা শেষ করেই হৃদ পকেট থেকে একটা বোমা জাতীয় কিছু বের করলো। ভয়ে রোহান সহ তার লোকজন একটু পিছিয়ে গেল। হৃদ সময় নষ্ট না করে ছোটখাটো ককটেল বোমা ছুঁড়ে মারল রোহান সহ তার লোকজনের দিকে। নিমেষেই চারিদিকে ঘন খোয়ার সয়লাভ হয়ে গেল। চোখের পলকে রিধিকে দিয়ে পালিয়ে যেতে একটুও সময় লাগলো না হৃদের। দ্রুত গতিতে গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল হৃদ নিজে গন্তব্যের উদ্দেশ্যে। পরিস্থিতি যখন একটু স্বাভাবিক, কি হয়েছে তা যখন রোহান আর তার লোকেরা বুঝতে পারল, ততক্ষণে হৃদ রিধিকে নিয়ে চলে গেছে। স্যার, রিশাদ চৌধুরী তো পালিয়েছে, এখন কি করব? ইমিডিয়েটলি মেয়েগুলোকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করো। আগে মেয়েগুলোকে দেশের বাইরে পাঠাতে হবে, অনেকগুলো টাকার ডিল। মেয়েগুলোকে পাঠাতে না পারলে বায়ার্সরা এমনিতেই আমাদের বাঁচতে দেবে না। কিন্তু স্যার, আমরা এখন না পালালে তো আমরা নিজেরাই ঝুঁকিতে পড়ব। রোহান ছেলেটির গাল টিপে ধরে চোখ রাঙানি দিয়ে বলল, যা বলছি চুপচাপ তাই করো, তা না করলে আমিই শেষ করে দিব তোদের। লোকটা সময় নষ্ট না করে চলে গেল রোহানের কথা মতো কাজ করতে। জঙ্গলের রাস্তা পেরিয়ে শহরের রাস্তায় প্রবেশ করেছে হৃদ। ক্ষিপ্ত গতিতে গাড়ি এগিয়ে যাচ্ছে শহরের পথে। এক হাতে রিধিকে বুকের সাথে মিশিয়ে রেখেছে হৃদ, আর এক হাতে ড্রাইভ করছে। আর একটু পরপর রিধির সাথে কথা বলেছে। রিধি নিজের দুর্বল শরীরটা কোনো রকমে এলিয়ে রেখেছে হৃদের বুকে। কানের ব্লুটুথে হালকা করা চাপ দিয়ে হৃদ ব্যস্ত স্বরে বলল, জাভিদ, ইমিডিয়েটলি একটা স্ট্রেচার রেডি করো আর ডাক্তারকে অপারেশনের জন্য তৈরি হতে বলো। আমার কথার যেন কোনো নড়চড় না হয়। জাভিদ ব্যস্ত কণ্ঠে বলল, স্যার, আপনি ঠিক আছেন তো? কি হয়েছে আপনার? আমি আসবো? আমি ঠিক আছি জাভিদ, রিধি ঠিক নেই। আমি 5 মিনিটের ভেতরে হসপিটাল ঢুকছি। তুমি সময় নষ্ট না করে যা করতে বলেছি তাই করো। ইটস আর্জেন্ট। রিধির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওকে স্যার, আমি ব্যবস্থা করছি। 5 মিনিট পর রিধিকে নিয়ে হসপিটালে ঢুকলো হৃদ। কালো শার্টটা রক্তে রক্তে চিপচিপে হয়ে গেছে। রিধিকে নিয়ে ঢুকতেই অয়ন চৌধুরী আর আবির হৃদের দিকে দৌড়ে আসলো। রিধি হাত পা ছেড়ে দিয়েছে প্রায়।
পরিবারের এমন অবস্থায় এখন আবার আদরে একমাত্র মেয়েকে এমনভাবে দেখে পাগল প্রায় হয়ে গেলেন অয়ন চৌধুরী। একমাত্র মেয়ে তার, প্রথম কন্যা সন্তান, পারলে কলিজার মাঝে ঢুকিয়ে রাখে অয়ন চৌধুরী। মারামারি খুন খারাপি একদমই পছন্দ না অয়ন চৌধুরীর। ছেলেটাকে ডাক্তারি পেশায় আনতে পারলেও মেয়েটা তখন সিআইডিতে যোগ দিতে চাইল। মেয়েকে এমন পেশায় না যেতে দিতে নানান তালবাহানা করেছেন অয়ন চৌধুরী, কিন্তু শেষে মেয়ের জেদের সাথে না পেরে হার মেনেছিলেন তিনি। আজ মেয়ের এমন অবস্থান নিজেকে আর ঠিক রাখতে পারলেন না অয়ন চৌধুরী। চোখ দুটো ভরে বাঁধন ছেড়ে অশ্রুরা বর্ষিত হতে লাগলো। মেয়েকে নিজের থেকে দূরে যেতে দিতে নারাজ তিনি। মেয়ের রক্তে রঞ্জিত দেহখানি নিজের বুকের সাথে মিশিয়ে নিল অয়ন চৌধুরী। পাশ থেকেই ডাক্তার তখন না পেরে ব্যস্ত কণ্ঠে বলল, প্লিজ ডাক্তার অয়ন, আপনি সরে যান। এক্ষুনি অপারেশন করতে না পারলে যে কোনো সময় খারাপ কিছু হয়ে যেতে পারে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অয়ন চৌধুরী কান্নাজড়িত কণ্ঠে বললেন, না না, আমি আমার মেয়েকে কোথাও যেতে দেব না। আমার মেয়ে আমার কাছে থাকবে, আমার কাছে লুকিয়ে রাখবো ওকে। হৃদ তখন না পেরে অয়ন চৌধুরীকে জোর করে নিজের সাথে সরিয়ে আনে। ডাক্তারকে বলেন যাতে ঘুমের ইঞ্জেকশন দিয়ে অয়ন চৌধুরীকে ঘুম পাড়িয়ে দেয়, না হলে তার অবস্থাও খারাপ হয়ে যাবে। এর মধ্যে অন্য ডাক্তাররা রিধিকে নিয়ে অপারেশন থিয়েটারে ঢুকে যায়। অয়ন চৌধুরীকে ঘুম পাড়িয়ে দিয়ে কেবিনের বাইরে আসতেই হৃদকে জড়িয়ে ধরে কেঁদে দিল আবির। বাচ্চাদের মতো নাক টানতে টানতে বলল, ভাইয়া, আপুর কিচ্ছু হবে না তো? আপুর ঠিক হয়ে যাবে তো? হৃদ আবিরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই পাগল, এভাবে কাঁদছিস কেন? কিচ্ছু হবে না রিধির, আমি আছি তো, কিচ্ছু হবে না। মার ছোট মা কেমন আছে? আর ফুপির অবস্থা ঠিক তো? মা আর ছোট মা এখন ভালো আছে, আর ফুপিও এখন আগের থেকে একটু ভালো হয়ে আছে। ডক্টর বলেছে অতিরিক্ত প্রেসারে ছোটখাটো একটা শক হয়েছে ফুপির, কিন্তু ফুপিকে সবসময় চিন্তামুক্ত রাখতে হবে। কোনো কিছু নিয়ে প্রেসার ক্রিয়েট করা যাবে না। আর রকি, রকি কোথায়? রকি অনেক কান্না করেছিলেন নীতির জন্য, তাই বড় আব্বু ওকে বাড়িতে নিয়ে গিয়েছে। বড় আব্বু আসার পরেই নীতির দাফন করা হয়েছে। তারপর আমি আর আব্বু হাসপাতালে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, এখন তো আমি আছি এখানে, তুই বাড়িতে চলে যা, রেস্ট নে। না ভাইয়া, আমি বাড়িতে যাব না। আপুর এমন অবস্থা, এখন বাড়িতে গেলে আমার শুধু কান্না পায়। চারিদিকে রক্তের দাগ, সকালের সব ঘটনা শুধু চোখের সামনে ভাসে আমার। আচ্ছা ঠিক আছে, চল চেয়ারে গিয়ে বসি আমরা। চেয়ারে গিয়ে বসার আগেই মাথাটা একটু ঘুরে উঠল হৃদের। ব্যালেন্সলেস হয়ে পড়ে যেতে নিলেই হৃদকে ধরে নিল আবির। ভীত স্বরে বলল, এ কি ভাইয়া, তোমার মাথার পেছন থেকে তো রক্ত বের হচ্ছে, তোমারও তো ইমিডিয়েটলি ট্রিটমেন্টের দরকার। আবিরকে নিয়ে চেয়ারে বসে হৃদ বলল, ও তেমন কিছু না, তুই চুপ করে বস, আগে রিধির অপারেশন শেষ হোক। প্লিজ ভাইয়া, এটা কোন ধরনের পাগলামি? তোমার হাত পা কাঁপছে, ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছো তুমি। এখনই কাটা জায়গায় সেলাই করতে হবে। আবিরের এমন শাসন দেখে মুচকি হাসল হৃদ। একটু আগেও বাচ্চাদের মতো কাঁদছিল ছেলেটা, আর এখনই বড় ভাইকে শাসন করছে। মনে মনে একটা প্রার্থনাই করলো হৃদ তার পরিবারের এমন মায়ার বাঁধন যেন সব সময় অটুট থাকে। ফোনের রিংটোনে ঘোর কাটল হৃদের। বাম হাত দিয়ে পকেট থেকে ফোন রিসিভ করে কঠিন স্বরে বলল, হ্যাঁ ভোর, তোমরা মেয়েগুলোকে রেস্কিউ করতে পেরেছো তো? ওকে গুড। আর সবগুলো অপরাধীকে ধরতে পেরেছো তো? মানে কি ভোর, রোহান পালালো কিভাবে? এত কিছুর পরও রোহানকে ধরতে পারলে না? একটা কাজ ভালোভাবে হয় না তোমাদের দিয়ে? ওকে, আমি রোহানের ব্যাপারটা দেখে নিচ্ছি। মেয়েগুলোকে ভালোভাবে নিরাপদে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দাও, আর অপরাধীগুলোকে আপাতত বন্দি করে রাখো। আমি নিজ হাতে ওদের যা করার করব। ওকে, রাখছি আমি, বাই। রাত 12টায় অপারেশন শেষ হয়েছে রিধির। ভোরের দিকে জ্ঞান ফিরেছে তার। রিধিকে বাইরে থেকে এক নজর দেখেই ছেলেকে চিকিৎসার জন্য জোর করে ডাক্তারের কাছে পাঠিয়ে দেন ইশতিয়াক চৌধুরী। যদিও সে যেতে চায়নি, কিন্তু বাবার চোখ রাঙানির সাথে না পেরে চলে যায় চিকিৎসার জন্য। সকাল 8টায় রিধি এখন একটু ভালো আছে, কথাও বলতে পারে, তবে মাথাটা কেমন যেন করছে তার। বাম হাত আর পা কেমন নিঃসার হয়ে যাচ্ছে।
তার মোটা ব্যান্ডেজ করা, শরীরে কেমন যেন অন্যরকম ফিল হচ্ছে তার। পায়ের দিকে কোনো জোর পাচ্ছে না সে। কেবিনে এসে বোনের মাথার কাছে বসে আছে আবির। বোনের সাথে টুকটাক কথা বলছে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বোর ফিল করছিল রিধি, তাই সময় কাটানোর জন্য আবিরকে টিভি অন করতে বলল রিধি। টিভি অন করতেই একটা চ্যানেলের খবর দেখে হতবাক হয়ে গেল রিধি। টপ নিউজ। সন্ত্রাসীদের হামলায় নিহত চৌধুরীর বাড়ির ছোট মেয়ে নীতি চৌধুরী, সেই সাথে চৌধুরী পরিবারের কিছু সদস্যকে ছুরিবিদ্ধ করে এবং গুলি করে জখম করেছে তারা। মৃতপ্রায় অবস্থায় চৌধুরী পরিবারের মেয়ে সিআইডির জুনিয়র ইন্সপেক্টর অনিকা চৌধুরী রিধিমাকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। আপাতত সেই ডাক্তারি ট্রিটমেন্টের আওতায় আছে। তার মেডিকেল রিপোর্ট থেকে জানা গেছে তার শরীরের এলএসডি মেডিসিন নামক নেশার ওষুধ পাওয়া গেছে, যা তার মস্তিষ্কের বিকারগ্রস্ত করতে দিয়েছিল। এছাড়াও জানা গেছে তিনি আবারও নিজের পায়ে হয়তো উঠে দাঁড়াতে পারবেন না। এ নিয়ে যথেষ্ট সংশয় প্রকাশ করেছেন হসপিটালের ডক্টরগণ। তাছাড়া নারী পাচারকারী ও ধর্ষণকারী রোহান মির্জার দ্বারা হয়তো ধর্ষণের শিকার হয়েছে অনিকা চৌধুরী রিধিমা। এ ব্যাপারে অনিকা চৌধুরী রিধিমার মতামতের কোনো গুরুত্ব দিচ্ছে না ডাক্তারগণ, কারণ তাদের ধারণা অনিকা চৌধুরী রিধিমা এলএসডি মেডিসিনের জন্য বাস্তবিক চিন্তাভাবনা থেকে বিচ্ছিন্ন ছিল। তাই আপাতত তার রক্তের ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অনিকা চৌধুরী রিধিমাকে কি এখনও সিআইডি ডিপার্টমেন্টে রাখা হবে, এ নিয়ে জরুরি মিটিং ডেকেছে বোর্ড। নিউজ দেখে পাগলের মতো করতে লাগলো রিধি। হাতের ক্যানেলা টান দিয়ে খুলে ফেললো। উঠে দাঁড়ানোর চেষ্টা করলো কিন্তু পারল না। উল্টে পড়ে যেতে নিলেই আবির ধরে ফেলে রিধিকে। বারবার বলছে, আপু তুই এমন করছিস কেন? শান্ত হ তুই। কিন্তু রিধি শুনছে না। এমন সময় শব্দ শুনে কেবিনে প্রবেশ করলেন ইশতিয়াক চৌধুরী আর অয়ন চৌধুরী। তারাও রিধিকে শান্ত হতে বলছে, কিন্তু রিধি এসব কিছুই শুনছে না। সে বারবার বলে চলেছে, আপু সব কি শুনছি আমি? নীতি আর নেই, আমার ছোট্ট বোনটা আর নেই। নীতি আর আমাকে আপু বলে ডাকবে না। ও বড় আব্বু, আমি আর নিজের পায়ে দাঁড়াতে পারবো না। আমি আর আগের মতো উঠে দাঁড়াতে পারবো না। আর এটা কি শুনছি আমি? আমি ধর্ষণের শিকার হয়েছি মানে? বিশ্বাস করো, ওই ছেলেটা আমাকে ছুঁতেও পারেনি। আমি তো নিজের ইজ্জত বাঁচাতে লাইফ রিস্ক নিতেও দুবার ভাবিনি। আর আজ ওরা আমার আত্মসম্মান, আমার পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলছে। এমন কিছু দেখার যেহেতু মারা গেলেও নিজেকে সৌভাগ্যবতী মনে করতাম। এক নাগারে কথাগুলো বলল রিধি ইশতিয়াক চৌধুরী রিধিকে শান্ত করতে করতে বলতে লাগলো, মারে তুই শান্ত হ মা, আমরা তোকে বিশ্বাস করি। তুই এসব কথা কানে নিস না। জানিসই তো এইসব রিপোর্টাররা তো সামান্য টাকার বিনিময়ে অনেক সময় ফেক নিউজ ছড়ায়। তুই এসব নিয়ে একদম ভাবিস না, তোর শরীর খারাপ হয়ে যাবে। মেয়ের এমন অবস্থা দেখে একজন সিনিয়র ডাক্তারকে নিয়ে কেবিনে আসেন অয়ন চৌধুরী। ডাক্তার রিধিকে শান্ত হতে বলছে, কিন্তু রিধি শান্ত হতে নারাজ। তখনই কেবিনে প্রবেশ করে এসিপি আকরাম হাসান। সাথে হুড়মুড় করে প্রবেশ করলো কিছু নিউজ রিপোর্টার্স। সিকিউরিটি গার্ড বারবার তাদের সরিয়ে দিতে চাচ্ছেন, কিন্তু গার্ডরা ব্যর্থ হচ্ছে। তারা অনবরত জিজ্ঞেস করছে, স্যার অনিকা চৌধুরী রিধিমাকে এসবের পরে কি সিআইডিতে রাখা হবে? উনি তো সোজা হয়ে দাঁড়াতে অবধি পারেন না, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। অন্য একজন বলল, যে নিজেকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে পারেনি সে কি আদৌ এরকম একটা পদে থাকার যোগ্য? তার পাশের জন বলল, অরুণিকা চৌধুরী রিধিমাকে সত্যি ধর্ষণের শিকার হয়ে। রিধি তখন প্রতিবাদের স্বরে উচ্চ কণ্ঠে বলল, একদম আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে না। আর বলতে পারল না রিধি। একজন রিপোর্টার তার কথার মাঝে বাধা দিয়ে বলল, গালিগালাজ করলে কি আর সত্যিটা বদলে যাবে? সত্যিটা তো সত্যি থেকে যাবে, তাই না? আর একজন রিপোর্টার বলল, হ্যাঁ তাই তো এরকম অক্ষম একজনকে কি সিআইডিতে রাখা ঠিক হবে? আকরাম হাসান তাদের থামিয়ে কিছু বলবে তার আগেই রিধির চিৎকার করে বলল, স্টপ দিস প্লিজ। বোর্ড থেকে কোনো সিদ্ধান্ত নিতে হবে না। আমি অয়নিকা চৌধুরী রিধিমা নিজের সজ্ঞানে বলছি, আমি আর সিআইডিতে কাজ করব না। আমি নিজে এই মুহূর্তে সিআইডি থেকে রিজাইন দিব। আকরাম চৌধুরী তখন রিধিকে থামিয়ে দিতে দিতে বলল, স্টপ রিধি, এসব কি বলছো তুমি?
রিধি কান্নাচরিত কণ্ঠে আকরাম হাসানের হাত ধরে বলল, প্লিজ স্যার, আজ অন্তত আমার সিদ্ধান্ত নিয়ে কোনো প্রশ্ন তুলবেন না। আমি শুনতে পারবো না। আমি তো আপনার মেয়ের মতো। প্লিজ আমাকে এই নিয়ে কিছু বলবেন না। কিন্তু রিধি, এরা এদের মন করা নিউজ বানালেই আমাদের শুনতে হবে নাকি? সরি স্যার, যেখানে আমার মান সম্মান নিয়ে প্রশ্ন উঠেছে সেখানে আর নয়। ওরা আমার দায়িত্ব, আমার সক্ষমতা নিয়ে প্রশ্ন করছে। আমাদের চরিত্রে কালিমা লেপে দিতে চাচ্ছে, আর আমি তা কখনো হতে দিব না। আর রইল বাকি ডিএনএ টেস্ট। কোনো ডিএনএ টেস্ট করছি না আমি। এতে যে আমাকে বিশ্বাস করার করুক, আর না করার হলে না করুক, আমার কিচ্ছু যায় আসে না। আজ একটু বিশ্বাসের পরীক্ষা হয়ে যাক। আমিও তো দেখি আমার অসময়ে কে কে আমার পাশে থাকে, কে কে কেবল আমার মুখের কথার উপর ভিত্তি করে আমার পাশে দাঁড়ায়, আমাকে বিশ্বাস করে। ভালোবাসা হলো একগুচ্ছ অগোছালো শব্দ, একরাশ এলোমেলো অনুভূতি। তা যত গোছাতে যাই ততই এলোমেলো হয়ে যাই আমি। ভালোবাসা কখনো গুছিয়ে প্রকাশ করা যায় না। গোছানো শব্দ গুচ্ছ কখনো ভালো হতে পারে না, কারণ ভালোবাসার অনুভূতি মানুষকে অগোছালো করে দেয়। আচ্ছা, ভালোবাসলে যে প্রকাশ করতেই হবে এমন কোনো মানে আছে কি জানি, কিন্তু আজ না বলে পারলাম না। আপনাকে আমি ভালোবাসি। হ্যাঁ, আমার উপর আল্লাহর দেয়া সেই মানুষটা এখন আমার প্রিয় মানুষ, একান্ত খুব আপন। আপনার আমার প্রতি পাগলামি কেয়ার আমাকে ভালোবাসতে বাধ্য করেছে। বানভাসী স্রোতের মতো আপনার ভালোবাসার স্রোতে ভেসে যেতে চেয়েছিলাম খুব নীরবে, কিন্তু নিয়তির করাল থাবায় তা হয়ে উঠল না। হেরে গেলাম আমি নিয়তির কাছে। আজ আমি রুদ্ধ পরাজিত এক মানবী, আর পরাজিতদের কেউ গ্রহণ করে না। তাই তো নিজের জীবন বাজি রেখে যে পেশাটাকে আপন করে নিয়েছিলাম, সেই পেশাটাই আজ আমাকে হেয় প্রতিপন্ন করলো। একটা মেয়ের সবচেয়ে মূল্যবান সম্পদ কি জানেন? তার চরিত্র, তার ইজ্জত, তার আত্মসম্মান। নিজের ইজ্জত বাঁচাতে জীবন বাজি ধরতেও পিছু পা হলাম না, কিন্তু পরিণয়ে এই নিষ্ঠুর সমাজ আমাকে কলঙ্কিত উপাধি দিল। রইল না আমার ইজ্জত। এই নর পশুদের হাত থেকে হয়তো বেঁচে গেছি, কিন্তু সমাজের কাছে হয়ে গেলাম চরিত্রহীনা। যা আঘাত হানলো আমার আত্মসম্মানে। জীবনে এমন কোনো পরিস্থিতিতে পড়বো তা কখনো দুঃস্বপ্নেও ভাবিনি আমি। আজকে নিজেকে কেমন নিঃস্ব লাগছে। তাই তো নিজের ভালোবাসা আর সামনে থেকে প্রকাশ করলাম না, কারণ সমাজের চোখে আমি এখন কলঙ্কিত। আপনিও হয়তো আমাকে কলঙ্কের লালিমায় লেপে দেবেন। আপনিও হয়তো কলঙ্কের লালিমায় আমাকে লেপে দিয়েছেন। তাই আর এই জীবনের সাথে আপনাকে জড়াবো না। ভালো থাকুন আপনি আকাশ নীলে। আমি না হয় শরৎকালের সাদা মেঘ হয়ে কিংবা কাশফুলের মাঝে থেকে আপনাকে দেখে যাব। কখনো বৃষ্টির ফোঁটা হয়ে ছুঁয়ে দেব আপনাকে। আমার ঠিকানা হারিয়ে আজ না হয় উড়াল দেই অজানা শহরে অনেক দূরে। ভালো থাকবেন, আর বদমেজাজি স্বভাবটা একটু কমাবেন। সবাই তো আর রিধি না যে আপনার বদমেজাজ সহ্য করবে। নিজের শরীরের যত্ন নেবেন। ইতি আপনার এক লহমার মহারানী রিধি। রিধির লেখা চিঠিটা পড়ে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল রিদ। হাত পা কেঁপে কেঁপে উঠছে তার মনে শুধু একটা কথাই বাজছে, রিধি চলে গেল। রিধি তার থেকে দূরে চলে গেল। বিধ্বস্ত দেহ নিয়ে হসপিটালে কেবিনের মেঝেতে বসে পড়ল রিদ। চোখ দিয়ে টুপটুপ করে গরম ফোঁটা পড়ছে। প্রচণ্ড রাগে কেবিনের সব কিছু ফেলে লণ্ডভণ্ড করে ফেলে দিল। কেবিনে আর কোনো কিছু ঠিকভাবে নেই। শব্দ শুনে কেবিনে প্রবেশ করলো আবির। সে রিদকে থামানোর চেষ্টা করে বলল, ভাইয়া, এসব কি করছো? তুমি শান্ত হও, ব্যথা পাবে, রাখো এসব। রিদ কোনো রকমে থেমে বাচ্চাদের মতো ইনোসেন্ট ফেস করে কেঁদে দিল। ক্লান্ত হয়ে পড়েছে সে। শরীরে বিন্দু মাত্র শক্তি যেন অবশিষ্ট নেই। রিধির চলে যাওয়ার খবর পেয়ে ভেঙে পড়েছে রিদ। নিজেকে শান্ত করে মেঝের দিকে দৃষ্টি রেখে রিদ তীক্ষ্ণ গলায় বলল, এখানে কি হয়েছিল সকালে? আবির আমতা আমতা করে বলল, মানে ভাইয়া, আসলে হৃদের চোখ দুটো লাল হয়ে গেছে। হৃদের চোখের দিকে তাকিয়েই ভয়ে ঢোক গিলল আবির। হৃদ রাগান্বিত স্বরে বলল, কি তখন থেকে ইয়ে মানে করছিস? কি হয়েছিল ক্লিয়ারলি বল। ভাইয়া, সকালে হসপিটালে অনেক নিউজ রিপোর্টার এসেছিল। ওনারা আপুকে নানাভাবে অপমানজনক কথা বলছিল। বারবার বলছিল আপু ধর্ষিত হয়েছিল, আপুর যোগ্যতা নেই সিআইডিতে থাকার।
পরে আপুই বলেছে সেডি থেকে রিজাইন করে দিবে। আপুর জেদের সাথে না পেরে এসিবি স্যার আধা ঘন্টার মধ্যে রিজাইন লেটার তৈরি করে আর আপুও সাইন করে দেয়। তারপর সবাইকে কেবিন থেকে বের হয়ে যেতে বলে। তার একটু পর একজন নার্স দিয়ে আব্বুকে কেবিনের ভেতরে নিয়ে যায় আপু। তারপর আব্বুর সাথে আপুর কি কথা হয়েছে জানি না। একটু পর আব্বু এসে বলল আপুকে নাকি জরুরি চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। আব্বু নাকি সাথে যাবে। বড় আব্বুর কাছ থেকে অনুমতি নিয়ে 3টার ফ্লাইটে ঢাকা ছেড়েছে আপুরা। তো এত সবকিছু হয়ে গেল, আমাকে কেউ জানানোর প্রয়োজন বোধ করলো না? আবির মিনমিন করে বলল। জানোই তো আপুর কেমন জেদ, কিছুটা তোমার মতোই। শেষের কথা নিচের দিকে তাকিয়ে বলল আবির। আমাকে ডাকলিটা কেন? তোমাকে মাত্রই মাথায় সেলাই করে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল, তাই আর কি আপু তোমাকে ডাকতে না করেছিল। আব্বু বারবার বলেছিল তোমার সাথে দেখা করে যেতে, কিন্তু আপু শোনেনি। হৃদ মনে মনে বিড়বিড় করে বলল, তার মানে পাগলিটা আমাকে ফেস করতে চায়নি। সে ভেবেছে আমি ওই ফালতু রিপোর্টারদের মতো চরিত্র নিয়ে কথা বলবো। ওকে গেছে, ভালো কথা। তবে কিছুদিনই নিজের মতো উড়াউড়ি করুক। সুস্থ হলে আমার কাছেই ফিরতে হবে, হোক তা বসে কিংবা জোর করে বুদ্ধি খাটিয়ে। বন্ধ ঘরের মাঝে শোনা যাচ্ছে শুধু কিছু মানুষের আর্তনাদ, কিছু মানুষের চিৎকার করে কান্না করা কণ্ঠস্বর। পাখপাখালির দেখা মাত্র নেই আছে পাশে। চিৎকারের স্বর এত তীক্ষ্ণ যে আশেপাশে কোনো গাছপালায় কোনো জীবজন্তুর দেখা নেই। চারিদিকে ভয় ভয় পরিবেশ, দমবন্ধকর অবস্থা। এ যেন এক মৃত্যুপুরী, যেই মৃত্যুপুরীর রাজকুমার নিজের নৃশংসতার পরিচয় দিচ্ছে ক্ষণে ক্ষণে। লোকগুলো বারংবার তার পায়ে ধরে মাপ চাচ্ছে, জীবন ভিক্ষা চাচ্ছে, কিন্তু নিষ্ঠুর রাজকুমারের সেদিকে খেয়াল নেই। সে নিজের শরীরের ঝাল মেটাতে ব্যস্ত। দূর থেকে লোকগুলোর এমন অবস্থা দেখে হাত দিয়ে চোখ মুখ ঢেকে ফেলল জাবিদ। না, সে আর দেখতে পারবে না। বের হয়ে গেল সে ঘর থেকে। দীর্ঘ 1 ঘন্টা নিজের মন মতো মেরে লোকগুলোকে জীবন্ত লাশ বানিয়ে ফেলল হৃদ। শরীরে যখন আর শক্তি পেল না, লাঠি ফেলে দিয়ে পাশেই চেয়ারে বসল হৃদ। চিৎকার করে জাবিদকে ডাকলো। হুড়মুড় করে ঘরে ঢুকলো জাবিদ। এতই দ্রুত ঢুকেছে যে আসার সময় দরজায় লেগে পায়ে ব্যথাও পেল সে। কিন্তু আপাতত সেদিকে নজর দিল না জাবিদ। কোনো রকমের সোজা হয়ে দাঁড়িয়ে স্বাভাবিক স্বরে বলল, জি স্যার বলুন। হৃদ মাথাটা নিচের দিকে দিয়ে 2 হাত দিয়ে মুখ ছাপিয়ে ধরে বলল, পানি দাও। জাবিদ পাশে টেবিল থেকে একটা বোতল এনে হৃদের হাতে দিল। হৃদ বোতলের ছিপি খুলে মাথায় পানি ঢেলে দিল। তারপর চোখে মুখে পানি ছিটিয়ে ঢকঢক করে পানি খেয়ে নিল। জাবিদের দিকে তাকিয়ে বলল, ডাক্তার ডেকে নিয়ে আসো, আর এখানেই এক্ষুনি এদের চিকিৎসার ব্যবস্থা করো। একটাও যেন না মরে। যে করেই হোক সবগুলোকে বাঁচাতে হবে, না হলে তোমার হাল আমি খারাপ করে দেব। এখনো এদের প্রাপ্য শাস্তি এরা পায়নি। রিশাদ চৌধুরী হৃদের পেছনে লেগেছে যেহেতু, এত সহজে তো ছাড় দেয়া যাবে না। ভয়ানক মরণ হবে এক একটার। জাবিদের চোখে মুখে ভয়ের ছাপ। ঢোক গিলে কাঁপা কাঁপা স্বরে বলল, ওকে স্যার, আমি দেখছি। আর শোন, রোহারের জন্য স্পেশাল ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে তো? জি স্যার, রিয়ানকে 3 দিন ধরে একটু একটু করে ইলেকট্রনিক শক দেওয়া হচ্ছে। ওকে, গুড। এইভাবেই করতে থাকো। ধীরে ধীরে শাস্তির মাত্রা বাড়ানো হবে। স্যার, সব অপরাধীকে তো আপনি ধরেই মেরে ফেলেন, তাহলে ওকে আবার বাঁচিয়ে রেখেছেন কেন? হৃদ চেয়ার থেকে উঠে দাঁড়ালো। পকেটে হাত গুজে একটু একটু করে জাবিদের দিকে এগিয়ে গেল। ভয়ে জাবিদের শরীর থেকে ঘাম বের হচ্ছে। আজকাল হৃদকে দেখে একটু বেশি ভয় করে তার। রিধি যাওয়ার পর থেকে হৃদ একটু বেশি গম্ভীর হয়ে গেছে। মেজাজটা যেন সপ্তম আকাশে উঠে থাকে সব সময়। আর এখানে এলে তো কথাই নেই। হৃদ নিজের বাম হাত তুলে জাবিদের কাঁধে রেখে বাঁকা হেসে বলল, জাবিদ, তুমি এতদিন ধরে আমার সাথে থেকেও শুধরালে না। পুরুষ মানুষ এত ভয় পেলে চলে নাকি? আর তাছাড়া তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তোমার এত ভয় পেলে চলে নাকি? মানে স্যার, ও এমনি একটু আর কি। জাবিদ, ভালোভাবে কথা বলো। স্যার, রেয়ানকে বাঁচিয়ে রাখছেন কেন? কি জানি, হয়তো ওর মরণ আমার হাতে লেখা নেই। বলা তো যায় না কার মরণ কোথায়। আর তাছাড়া ওর প্রয়োজন এখনো শেষ হয়নি।
আর কিছু বলল না হৃদ। ব্যস্ত পায়ে ঘর থেকে বের হয়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে চলে গেল। আজ প্রায় 20 দিন হলো রিধি চলে গেছে। অয়না চৌধুরী, ইরিনা চৌধুরী, নীলিমা চৌধুরী এখন সম্পূর্ণ সুস্থ। তবে বাড়িতে এখন আর আগের মতো হাসি আনন্দ নেই। যে যার নিজের প্রয়োজন মতো যতটুকু কথা বলে আর কি। বাড়ির এক মেয়ের অসময়ে মৃত্যু আর এক মেয়ের কানাডায় চলে যাওয়ার বেশ মনোকষ্টে আছেন চৌধুরী পরিবারের লোকজন। এই 20 দিনে রিধি কারোর সাথে যোগাযোগ করা তো দূর, কারোর সাথে ফোন করে কথা অবধি বলেনি। এ নিয়ে চৌধুরী পরিবারের সকলে রিধির প্রতি অভিমান পুষে রেখেছে। তবে রিধির মনের অবস্থা ভালো নেই ভেবে মনকে সান্ত্বনা দেয় তারা। শত অভিমান ভুলে রিধির নাম্বারে কল করলেও বরাবরের মতো তার নাম্বার বন্ধ পাওয়া যায়। যদিও অয়ন চৌধুরীর কাছ থেকে মেয়ের খোঁজ খবর নেন অয়না চৌধুরী, তবে রিধির সাথে কথা বলতে চাইলে নানান তালবাহানা দেখান অয়ন চৌধুরী। যদিও সেসব তালবাহানা যে মেয়ে শিখিয়ে দেওয়া তা বেশ ধরতে পারেন অয়না চৌধুরী। শেষে একদিন মেয়ের দুঃখে না পেয়ে অয়ন চৌধুরীর সাথে কথা বলতে গিয়ে তো কেঁদেই দিয়েছিলেন অয়না চৌধুরী। তবুও মেয়ের মন গলাতে পারেনি তিনি। কথা বলা তো দূর, কতদিন মেয়ের স্বর শুনে না অয়না চৌধুরী। মেয়ের সাথে কথা বলার জন্য মায়ের মন আনচান করতে থাকে। কখনো তো মুখ লুকিয়ে কাঁদে। একদিন অয়না চৌধুরীকে এভাবে কাঁদতে দেখে হৃদ অয়না চৌধুরীর কাছে গিয়ে বলে সে যে করেই হোক রিধিকে দেশে ফিরিয়ে আনবে, শুধু রিধি সুস্থ হয়ে নিক। তারপর থেকে নিজের মনকে সান্ত্বনা দিয়ে রেখেছে অয়না চৌধুরী। সে জানে হৃদ যখন বলেছে তখন হৃদ নিশ্চয়ই তার কথা রাখবে। ক্লান্ত শরীরটা নিয়ে মাত্রই ছাদে এসে দাঁড়িয়েছে হৃদ। ছাদে আসতেই শীতল ঠান্ডা বাতাস ছুঁয়ে দিল তাকে। বাম দিকে বাগানের দিকে চোখ পড়তেই রিধির কথা মনে পড়ে গেল তার। বাগানটা রিধির খুব যত্নের। এখন রিধিও নেই, ফুলগুলোও আগের মতো সতেজ নেই, কেমন মূর্ছা পড়ে গেছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে পকেট থেকে ফোন বের করলো হৃদ। আবারও সেই পরিচিত নাম্বারে ডায়াল করলো, কিন্তু একটি মহিলা বরাবরের মতো কর্কশ গলায় বলে উঠল, আপনি যে নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে, একটু পর আবার ট্রাই করুন, ধন্যবাদ। ব্যর্থ হয়ে ফোনটা পকেটে ঢুকিয়ে নিল হৃদ। 2 হাত ভাঁজ করে রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। বিড়বিড় করে বলল, তোর প্রতিটি স্মৃতি আমাকে পোড়ায় রিধি, প্রতিটি মুহূর্ত আমাকে যন্ত্রণা দেয়। এই বাড়িতে প্রতিটি জিনিসে তোর ছোঁয়া লেগে আছে, কিন্তু তুই নেই এখানে। কেন চলে গেলি তুই? আমি তো ছিলাম, আমি তো সব ঠিক করে দিতে পারতাম, কিন্তু তুই আমাকে সেই সুযোগ অবধি দিলি না। উল্টো আমাকে ফাঁকি দিয়ে আমার থেকে দূরে চলে গেলি। চোখ মুখ শক্ত করে সোজা হয়ে দাঁড়ালো হৃদ। আপন মনে আকাশের দিকে তাকিয়ে বলল, আমার জীবনে তোর আশাটা লিখেছে ওই বিধাতা, কিন্তু আমার জীবনে তোর যাওয়া কিংবা তোর অস্তিত্ব লিখবো আমি। আমার জীবনে তোর অস্তিত্ব থাকবে কি থাকবে না তা নিয়ে মত দেওয়ার অধিকার তোর নিজেরও নেই। তোর জন্য ভালোবাসা লিখেছি আমি, দরকার হয় ঘৃণাও লিখবো আমি। কিছু হয়তো ভুল লিখবো, কিছু হয়তো ঠিক লিখবো, কিছু হয়তো হুঁশ থেকে লিখবো, কিছু বেহুশ হয়ে লিখবো, কিন্তু অবশেষে সেই বিধাতা তোর নাম আমার মনে লিখে দিয়েছে। সে ছাড়া আর কেউ তোকে আমার থেকে দূর করতে পারবে না। তোর নাম আমার মন থেকে কারো মুছে ফেলার সাধ্য নেই, এমনকি আমারও না। আমি নিঃস্ব তোকে ছাড়া। তোর এই দূরত্ব আমাকে প্রতিনিয়ত যন্ত্রণা দেয়, প্রতিনিয়ত পুড়ে পুড়ে ছাড়খাড় করে দেয় আমাকে। আমাকে পুরানো শাস্তি তো তোকে পেতেই হবে। আকাশ দেখতে শেখানো রাজকন্যা, তোমায় ছাড়া আকাশ দেখা বারণ। তুমি যে আমার আকাশ দেখার এই জন্মের কারণ। কষ্ট হচ্ছে খুব। কেন? জানি না। মিস করছো তাকে? নিশ্চুপ কেন? ডু ইউ লাভ হিম? আই ডোন্ট নো। তাহলে কষ্ট হচ্ছে কেন? জানি না, আমি জানি না। কান্না করছো কেন? ভেঙে পড়ছো কেন? এটাই তো নিয়তি। মায়া বাড়ালে, তার কথা ভাবলে তোমারই হৃদয়ে রক্তক্ষরণ হবে। ভাবতে চাই না, আমি তাকে ভাবতে চাই না, তবুও মনে পড়ে। প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড গেঁথে গেছে সে আমার নিউরনে। না চাইলেও সে আমার মাথায় এসে পড়ে। আর ভালো লাগে না এই দহন। তার মায়ায় পড়ার আগেই আমি ক্ষতবিক্ষত। কিভাবে মুছবো আমি তাকে আমার মাথার থেকে? বলে দাও তুমি, বলে দাও, কি করব আমি? সে কি অনুভব করে যা আমি অনুভব করি, নাকি সবই আমার ভুল ধারণা? ফিরে যাচ্ছ না কেন?
যদি সেও ভুল বোঝে আর সবার মতো যদি সেও আমার চরিত্রে দাগ লাগিয়ে দেয়, আমাকে ভুল বোঝে, তখন কি করব আমি? তার চোখে তাচ্ছিল্য দেখার সাধ্য আমার নেই, তাই তো দূরে সরে এসেছি। দূরে, অনেক দূরে। তুমি কি নিশ্চিত তুমি তার থেকে দূরে সরে এসেছো? মানে কিছুই না, যে তোমার মাঝেই বসবাস করে, প্রকৃতির পক্ষে তুমি যার অস্তিত্ব, তাকে কিভাবে ভুলবে? যার প্রতিটি নিঃশ্বাস তোমার মনে গেঁথে গেছে, তোমার প্রতিটি হৃদস্পন্দন তার গান গায়, তোমার প্রতিটি পদক্ষেপ তার প্রতীক্ষা করে। নিঃস্ব তুমি তাকে ছাড়া, পাগল প্রায় অবস্থা তোমার। সামান্য পথের দ্রুত এসব হার মানাবে কেমন করে? যে এখন তোমার নিঃশ্বাসে বাস করে, তাকে কিভাবে নিজের থেকে বিচ্ছিন্ন করবে? তুমি যে জড়িয়ে গেছো তার নেশায়, এটা যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি তোমার মঙ্গল। কি বলছো তুমি এসব? না, তেমন কিছুই না। আসলে ওনার কাছে ছিলাম, তাই কিছুদিন একটু মায়ায় পড়েছিলাম। এখন তো দূরে আছি, সব ঠিক হয়ে যাবে। আমি জানি সব ঠিক হয়ে যাবে। বোকা তুমি, দূরে এসে যে তার সাথে আরো জড়িয়ে পড়ছো, সেদিকে খেয়াল আছে তোমার? তবে সেও আমাকে অনুভব করে। সেও কি পড়ে আমার জন্য? কি হলো? কোথায় গেলে? উত্তর দিয়ে যাও, এভাবে হারিয়ে যেও না। চিৎকার দিয়ে কেঁদে উঠল রিধি। পাশের টেবিলের ফুলদানিটা ছুঁড়ে মারলো, আয়নায় ভেঙে চুরমার হয়ে গেল আয়না। শব্দ শুনে দৌড়ে মেয়ের ঘরে আসলেন অয়ন চৌধুরী। লাইট জ্বালাতেই দেখতে পেলেন মেয়ে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। এসেই এসির পাওয়ার বাড়িয়ে দিলেন, গ্লাসে পানি ভরে খাইয়ে দিলেন রিধিকে। তারপর মেয়ের মাথাটা নিচের কোলে রেখে হাত বুলিয়ে দিতে লাগলেন। শান্ত হলো রিধি। হাত বুলিয়ে দিতে দিতে অয়ন চৌধুরী বললেন, কিরে মা, ভয় পেয়েছিস? রিধি মাথা নাড়িয়ে না করলো। তাহলে খারাপ কোনো স্বপ্ন দেখেছিস? রিধি এবারেও মাথা নাড়িয়ে না করলো। রিধির মুখটা ফ্যাকাশে হয়ে গেছে প্রায়। মেয়ের মুখটা দেখে বাবার মন ধক করে উঠল। চোখ থেকে চশমা খুলতেই অশ্রু কণারা ঝরে পড়ল চোখ থেকে। বাবাকে কাঁদতে দেখেই রিধি হাত বাড়িয়ে বাবার চোখের পানি মুছে দিল। জড়ানো কণ্ঠে বলল, কি হয়েছে আব্বু? কাঁদছো কেন তুমি? অয়ন চৌধুরী গলা ধরা কণ্ঠে বলল, মারে, তুই আমার একটা মাত্র মেয়ে, আমাদের প্রথম সন্তান, একমাত্র রাজকন্যা তুই। তোর এক কথায় আমি আমার ডাক্তারি, তোর মা, পরিবার সবাইকে রেখে চলে এসেছি শুধু তোর মুখের হাসি দেখার জন্য, তোকে সুস্থ করার জন্য। কিন্তু আমি বেশ কিছুদিন ধরে দেখছি তুই কিছু নিয়ে ডিপ্রেশনে ভুগছিস। তুই ভালো নেই, তোর চোখ মুখ কেমন হয়ে গেছে। কি হয়েছে মা? তোকে জিজ্ঞেস করলেও কিছু বলিস না। তোর মুখে হাসি দেখার জন্য আমি এত কিছু করছি, কিন্তু সেই হাসি মুখটা যেন কর্পূরের মতো উবে গেছে। শান্ত হয়ে বাবার কথা শুনল রিধি। খানিক থেমে অয়ন চৌধুরী আবার বলল, মারে, তুই আবার আগের মতো হয়ে জানা, সবসময় হাসি খুশি থাক। তোর হাসি মুখটা না দেখলে যে আমার খুব কষ্ট হয়। রিত প্রতিদিন কল করে, এমনকি তোর মা সহ সবাই আমাকে প্রতিদিন কল করে, কিন্তু তুই কারোর সাথে কথা বলিস না। তোর মা তো সেদিন কান্না করে দিয়েছিল তোর সাথে কথা বলার জন্য, তবুও তুই কথা বললি না। কেন এমন করছিস মা? কেন নিজেকে এভাবে সকলের থেকে গুটিয়ে নিচ্ছিস? প্লিজ রাগে রিধি হয়ে যা না মা। বাবার মনের এমন কষ্টের কথা শুনে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল রিধি। তার নাক মুখ দিয়ে গরম নিঃশ্বাস বের হচ্ছে। অয়ন চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, রাত হয়েছে মা, তোকে এখন ঘুমাতে হবে। ডাক্তার বলেছে সকাল সকাল উঠে হাঁটার চেষ্টা করতে, আর সকালে উঠতে হলে তো আগেই ঘুমাতে হবে। ঘুমা তুই। রিধিকে রেখে অয়ন চৌধুরী যখন চলে যাবে, রিধি তখন আব্বু বলে কেঁদে দিল। মেয়ে কাছে আবার এসে বসলেন অয়ন চৌধুরী। অয়ন চৌধুরী এসে বসতেই রিধি কান্না করতে করতে বলল, আমি বুঝতে পারিনি আব্বু, আমার জন্য তোমরা এত কষ্ট পাচ্ছ। সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে আমার। আমি আবার আগের মতো স্বাভাবিক হওয়ার চেষ্টা করব। মুচকি হেসে মেয়ের মাথায় চুমু খেয়ে চলে গেলেন অয়ন চৌধুরী। মেয়েটা তার এখনো অবুঝ, একটু কিছু হলেই রেগে মেগে একাকার। সেই ছোট্ট রিধি এখনো অভিমানে গাল ফুলায়। বাবা মায়ের কাছে যে সন্তান কখনো বড় হয় না। কেটে গেছে আরো 10 দিন। রিধি এখন আগের থেকে অনেক সুস্থ। 2-1 পা করে কদম ফেলার চেষ্টা করে সে। পরিবারের সকলের সাথেও বেশ স্বাভাবিক হয়ে গেছে। আগের মতো এড়িয়ে চলে না। স্বভাব সুলভ হাসি মুখেই সকলের সাথে কথা বলে।
তবে হৃদের সাথে এখনো কথা হয়নি তার। কিছুটা অভিমানও পুষে রেখেছে। প্রথম কিছুদিন তাকে কল করেছিল, কিন্তু সে ধরেনি। কই, এখন তো আর তাকে কল করে না। বাবার কাছ থেকে যা খোঁজ নেয়ার নেয়। আমার সাথে কথা বলার জন্য আগের মতো জোর করে না, একটুও ভালোবাসে না আমাকে। এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিল। বুঝি সব বুঝি। নিশ্চিত নতুন আরেকটা ধরেছে, তাই আমাকে এখন আর ভালো লাগে না, ইগনোর করে। ধুর, যা ইচ্ছা করুক, আমার কি? আমিই বা এত সব ভাবছি কেন? না, আর ভাববো না। শেষের কথাগুলো ফোনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল রিধি। ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছে হৃদ। পাশেই বসে আছে জাবিদ। একটু পরপর মুচকি মুচকি হাসছে হৃদ। হৃদের মন মতলবি কিছুই বুঝতে পারে না জাবিদ। এই ভালো তো এই খারাপ। তবে হৃদের মনের মধ্যে যে এখন শয়তানি কোনো বুদ্ধি কাজ করছে তা বেশ ভালোই বুঝতে পারছে জাবিদ। জাবিদকে এক ধ্যানে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে হৃদ প্রশ্ন করল। কি হয়েছে জাবিদ? জাবিদ ধরা পড়ে ভ্যাবাচাকা খেয়ে বলল, ওই না মানে স্যার আপনি। তাহলে এইভাবে আমার মুখের দিকে তাকিয়েছিলে কেন? আসলে স্যার, সত্যি কথা বলতে কি, আপনার মনের মধ্যে কি চলছে তা ধরার চেষ্টা করছিলাম। হৃদ মুচকি হেসে বলল, আমার মনের মধ্যে কি চলছে তা ধরার সাধ্য তোমার নেই জাবিদ, তাই বৃথা ব্রেনকে এত চাপ দিও না। স্যার বলছিলাম কি, আপনি কি প্রেমে পড়েছেন? বাহ জাবিদ, তুমি তো ভালোই গেস করতে পারো। কিছু বলল না জাবিদ। জানালার দিকে মুখ করে মাথা চুলকাতে লাগলো। খানিক বাদে জাবিদ আবার জিজ্ঞেস করলো, আপনি একটা জিনিস খেয়াল করেছেন স্যার? কি বলতো? আপনি কিন্তু ইদানিং একটু বেশি রিধিকে মিস করছেন। মানে রিধি কানাডা যাওয়ার পর থেকে কথায় কথায় আপনি রিধির কথা বলেন। এই যেমন রিধি এখানে থাকলে এটা করতো, ওটা করতো, এখানে যেত, ওখানে যেত, ইত্যাদি আর কি। বলি বুঝি, আর না বলে উপায় কি আছে বলো? সে যে আছে, সত্যি সে আছে, আমার খুব কাছে, আমার অন্তঃস্থলে, ভাবনার চেয়েও বেশি কাছে। প্রকৃত অর্থে আমি হয়তো তার অস্তিত্ব, তার বহিঃপ্রকাশ। যেই আমি তার পরিচয় বহন করি, তাকে কিভাবে নিজের থেকে আলাদা করা যায় তার মন্ত্র সত্যি আমার জানা নেই। জানা থাকলে অনেক আগেই তার প্রয়োগ করে জীবনের এই দৌড় টানার সমাপ্তি ঘটাতাম। তাকে অনুভব করি প্রতি ন্যানো সেকেন্ড, মিনিট, ঘন্টা। কেনই বা এমন হয় তা মহান রব্বুল আলামিন ব্যতীত হয়তো কেউ জানে না। স্মৃতির পাতায় সে আছে খুব সুন্দর করে সাজানো গল্পের মতো। অবচেতন মনে মুচকি হাসিটার কারণও সেই মানুষটাই হয়। গাছে সদ্য ফোটা তাজা ফুলটি গাছে থাকা অবস্থায় যতটা ম্রিয়মান, সৌরভময়, অমলিন, গাছ থেকে খণ্ডায়িত হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে ফুলটি মলিন, জৌলুসহীন রূপ ধারণ করে। নিমিত্তে ফুলটির পূর্বে কল্পায়িত সেই সৌন্দর্য আর থাকে না। পরিণয়ে সৌন্দর্যবর্ধন সেই পবিত্র ফুলটির অবস্থান হয় অলিতে গলিতে বা মানব পদপৃষ্ঠের নিচে চাপা পড়ে বা মিশে যায় মাতৃধরণীর বুকে। তার স্মৃতিগুলো আমার কাছে সদ্য ফোটা ফুলের মতো ম্রিয়মান আছে। তবে যদি স্মৃতিগুলো ঝরে যায়, তাহলে তা খুব যত্নে মনস্পটে রেখে দেব, মিশে যেতে দেব না ধরণীর অন্তঃস্থলে। কারণ শত শত মানুষ, দালান কোঠা, প্রতিপত্তির মাঝেও আমি খুব নীরবে নিভৃতে শুধু তাকে নিয়ে ভাবতে থাকি। কথাগুলো এক নাগারে বলল হৃদ। জাবিদ তো হা হয়ে গেছে। মানে রিশাদ চৌধুরী এগুলো বলল? অবিশ্বাস্য। অবাকের মাত্রা কাটিয়ে জাবিদ বলল, স্যার আপনি কি তাহলে রিধিকে ভালোবেসে ফেলেছেন? জবাব দিল না হৃদ। মুখের হাসি ম্রিয়মান রেখে গাড়ি চালানোয় মনোযোগ দিল। চৌধুরী পরিবার আগের মতো চমচমাট পরিবেশ। আর হবে নাই বা কেন? বাড়ির সবচেয়ে চঞ্চল মেয়েটা দীর্ঘ 2 মাস 15 দিন পর বাড়িতে আসছে। বাড়ির সকলের আনন্দের শেষ নেই। সকলের মুখে এক অন্য রকম উজ্জ্বলতা। রিশা ও রিধির আসার খবর পেয়ে শ্বশুর বাড়ি থেকে চৌধুরী বাড়িতে এসেছে সকালে। চারিদিকে গমগমে পরিবেশ। নানা পদের রান্না করতে করতেই সকাল থেকে দুপুর গড়িয়ে যাচ্ছে। তবু রান্না যেন শেষই হচ্ছে না।
এ যেন বাড়ির মেয়ে এক জনম পর বনবাস শেষে নিজের বাড়িতে আসছে। দুপুর 1টায় কানাডা থেকে আসা বাংলাদেশগামী প্লেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলো। 1:30 নাগাদ বাড়ির সামনে হর্ন বেজে উঠল। রান্নাঘর থেকে দৌড়ে সদর দরজার সামনে আসলেন অয়না চৌধুরী। কতদিন পরে মেয়েকে কাছে থেকে দেখবে, মেয়েকে কাছে থেকে ছুঁতে পারবে, তর সইছে না অয়না চৌধুরীর। ইতিমধ্যেই সদর দরজার সামনে বাড়ির প্রায় সবাই হাজির হয়েছে। একটু দূরে সিঁড়িতে দাঁড়িয়ে আর চোখে সদর দরজার দিকে নজর রেখে দাঁড়িয়ে আছে হৃদ। তারও তর সইছে না, কতদিন পর রিধিকে দেখবে। তার তৃষ্ণার্ত হৃদয় উন্মুখ হয়ে আছে সেই বহুল প্রত্যাশিত মুখটা দেখার জন্য। যাকে একসময় নিজের ধারের কাছেও দেখতে পারতাম না, আজ তার জন্য তোর কি হাল হয়েছে হৃদ। এবার একদম কোথাও যেতে দেব না, একদম বুকে খাঁচায় বন্দি করে রাখবো। অনেক উড়াউড়ি করা হয়ে গেছে অহনিকা চৌধুরী দিদিমা, এবার পায়ে শিকল পরার জন্য তৈরি হয়ে যান। শেষের কথাগুলো বিড়বিড় করে বলে মুচকি হাসল হৃদ। এগিয়ে গেল দরজার দিকে। দরজার সামনে চটলা পাকিয়ে আছে সকলেই। একটু এগিয়ে যেতেই হৃদ শুনতে পেল অয়না চৌধুরী অয়ন চৌধুরীকে বলছে, কথা বলছেন না কেন? আমার মেয়ে কোথায়? চুপ করে দাঁড়িয়ে আছে অয়ন চৌধুরী, কোনো রিয়াকশন নেই তার। অয়না চৌধুরী দৌড়ে গাড়ির কাছে গেলে না, রিধি গাড়িতেও নেই। আবারও একইভাবে সদর দরজার সামনে আসলো অয়ন চৌধুরী। অয়ন চৌধুরীর কলার ধরে বলল, কি হলো বলছেন না কেন? আমার মেয়ে কোথায়? ও আসেনি? আপনি কিভাবে বুঝবেন মায়ের মন? আপনারা তো নিষ্ঠুর। অয়ন চৌধুরী কথা পাল্টিয়ে বলল, ভেতরে যেতে দেওয়ায় না, আমি অনেক ক্লান্ত, রেস্ট নিতে হবে, অনেকটা রাস্তা জার্নি করে এসেছি, প্লিজ। ইনোসেন্ট ফেস করে বললেন অয়ন চৌধুরী। তবুও মায়ের মন গলল না। আগে আমার মেয়ে কোথায় বলুন, না হলে ভিতরে ঢুকতে দেব না। নাকি ও এখনো সুস্থ হয়নি? ভীত চেহারা করে বলল অয়না চৌধুরী। অয়ন চৌধুরী ক্লান্ত গলায় বলল, আপনার মেয়ে একদম সুস্থ আছে বেগম সাহেবা, কিন্তু তিনি জেদ ধরে বসে আছেন তিনি এই দেশে ফিরবেন না। তিনি নাকি কানাডাতেই সেটেল করবে, সেখানেই নতুন করে ক্যারিয়ার গড়বে। চোখ দুটো ভরে উঠল অয়না চৌধুরীর। কাপা কাপা গলায় বলল, কি বলছেন এসব? অয়না, রিধিকে আমি অনেক বুঝিয়েছি কিন্তু শোনেনি সে, তাই নিরুপায় হয়ে আমাকে একাই ফিরতে হয়েছে। লাস্ট টাইমে রিধি তার টিকিট ক্যান্সেল করে দিয়েছে। ব্যাস, আর কিছু শোনার প্রয়োজন বোধ করলো না হৃদ। এবার রিধি একটু বেশি বাড়াবাড়ি করছে, আর সহ্য করবে না সে। এবার যা করার তাকেই করতে হবে। ধপাধপ পা ফেলে উপরে নিজের ঘরে চলে গেল হৃদ। রাগে তার শরীর যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘরের দরজা উচ্চ শব্দে লাগিয়ে দিল। তারপর ঘরের জিনিসপত্রের উপর ইচ্ছে মতো রাগ ছাড়তে লাগলো। ঘরের সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে, সব তছনছ হয়ে পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে এখানে ছোটখাটো একটা টর্নেডো বয়ে গেল। শব্দ শুনে সকলেই হৃদের ঘরের সামনে ভিড় করেছে। দরজা বাইরে থেকে সকলেই বারংবার হৃদকে থামতে বলছে, কিন্তু হৃদ যেন সেসব শুনছেই না। সে নিজের কাজ করে চলেছে। খানিক বাদে কিছু ভেবে বাঁকা হাসল হৃদ। বিছানায় বসেছিল সে। দ্রুত উঠে গিয়ে দরজা খুলে দিতেই হুড়মুড় করে প্রবেশ করলো সকলে। ইরিনা চৌধুরী হৃদের হাত দেখেই চমকে গেল। হাত কেটে কলকল করে রক্ত বের হচ্ছে হৃদের। ছেলেকে বিছানায় নিচের পাশে বসালো ইরিনা চৌধুরী। অয়না চৌধুরী ফার্স্ট এইড বক্স থেকে তুলাতে ঔষধ লাগিয়ে রক্ত মুছে দিতে লাগলো। হাতে ব্যান্ডেজ করে দিতে দিতে বলতে লাগলেন, কি শুরু করেছিস তোরা বলতো? একটু কি শান্তিতে থাকতে দিবি না আমাদের? জেটটা একটু কমালে কি তোদের খুব ক্ষতি হয়ে যায়? এসব করে কেন কষ্ট দিস আমাদের? উত্তর দিল না হৃদ, বরং মুচকি হাসল। স্বাভাবিক সুরে বলল, আমি বিয়ে করব। সকলেই অবাক হয়ে হা করে তাকিয়ে আছে হৃদের দিকে। একটু আগেই তো সব ভেঙে তছনছ করছিল, এখনই আবার এত ঠান্ডা। সকলের ঘোর কাটল ইস্তিয়াক চৌধুরীর কথায়। তিনি তীক্ষ্ণ স্বরে বলল, মানে কি আব্বু, মানে আবার কি? বিয়ে করব? ছেলের তো বিয়ের বয়স হয়ে যাচ্ছে নাকি? আর তাছাড়া তোমাদেরও তো বয়স হচ্ছে। নাতি নাতনির মুখ দেখতে চাও না নাকি? আমারও তো বাবার ডাক শুনতে মন চায়। ছোট্ট একটা ডল লাগবে তো আমার। কি উল্টো পাল্টা বলছো?
মাথা ঠিক আছে তোমার? আমি একদম অলরাইট। সো এভরিওয়ান, বিয়ের জন্য তৈরি হয়ে যাও। আগামী 3 দিনের মধ্যে রিশাদ চৌধুরী হৃদের বিয়ে। কথাটা বলেই হৃদ হন হন করে নিজের ঘর থেকে বের হয়ে গেল। হতবাক হয়ে দাঁড়িয়ে আছে চৌধুরী বাড়ির সকলে। ইস্তিয়াক চৌধুরী তো বিড়বিড় করে বলল, হে আল্লাহ, আমার ছেলেটা এত নির্লজ্জ হলো কবে থেকে? আমার ছেলেটা তো এত নির্লজ্জ ছিল না। ব্যস্ত রাস্তায় গাড়ি চালাচ্ছিল হৃদ। হঠাৎ জ্যামে পড়ায় প্রচন্ড বিরক্ত সে। আকস্মিক হুট তোলা রিকশায় এক দম্পতিকে দেখে হৃদ আপন মনে বলে উঠল, তোর জন্য হাতে ব্যথা পেয়েছি আমি রিধি। আমি তোকে কথা দিলাম, এই ক্ষত শুকানোর আগেই আমি বিয়ে করে তোকে দেখিয়ে দিব। আমাকে পোড়ানো শাস্তি তোকে পেতেই হবে, আপোষে না হলে বাঁকা পথে। বাগানে বসে নিউজ পেপার পড়ছিলেন অয়ন চৌধুরী। এমন সময় হঠাৎ হাতের মুঠো ফোনটা বেজে উঠল। কল রিসিভ করতেই অপর পাশ থেকে শোনা গেল রাগী তীক্ষ্ণ কণ্ঠস্বর, আব্বু আমি এসব কি শুনেছি? কি শুনছো? কি ভেবেছো তোমরা কিছু বলবে না আর আমি কিছুই জানবো না? বলবে তো কি হয়েছে। একদম না জানার ভান করবে না আব্বু। আচ্ছা তুমি যদি ক্লিয়ারলি না বলো তাহলে আমি বুঝবো কিভাবে বলো তো? আব্বু উনি নাকি বিয়ে করছেন। পেয়েছেনটা কি উনি? অয়ন চৌধুরী মুচকি হেসে বললেন, উনিটা কে বলো তো? আব্বু একদম এরকম করবে না বলে দিচ্ছি। এমনি আমার মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছে। কেন? একদম খাপ ছাড়া উত্তর দেবে না। আচ্ছা দেব না। আব্বু এবার কিন্তু আমার কান্না পাচ্ছে, একটু সিরিয়াসলি উত্তর দাও না প্লিজ। ওকে বলো। আব্বু উনি মানে হৃদ ভাইয়া নাকি বিয়ে করবে। হ্যাঁ, ছেলেটার আর কতদিন বউ ছাড়া থাকবে বলো তো? তুমি তো বলেই দিয়েছো তুমি দেশে ফিরবে না। আর তাছাড়া আমাদেরও নাতি নাতনির মুখ দেখতে মন চায় নাকি? মেয়ের ঘরে না হোক ছেলের ঘর। আব্বু ওনার সাথে এখনো আমার ডিভোর্স হয়নি, কিন্তু তোমরা কি সব ভুলে যাচ্ছ? ও রিধি, তুমি এসবে মাথা ঘামিও না, তুমি ক্যারিয়ারে ফোকাস করো। তোমার সাথে কথা বলে লাভ নেই, তুমি বুঝবে না। যা করার আমাকেই করতে হবে দেখছি। বলেই ফোন কেটে দিল রিধি। ফোনের দিকে তাকিয়ে মুখের হাসি চওড়া হলো অয়ন চৌধুরীর। চৌধুরী বাড়ি আলোক সজ্জায় সজ্জিত। নানা রকম ফুল, বেলুন, মরিচপাতি দিয়ে সাজানো বাড়ির সম্পূর্ণ এরিয়া। আর হবে নাই বা কেন, মোস্ট হ্যান্ডসাম ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের সিনিয়র ইন্সপেক্টর রিশাদ চৌধুরী হৃদের বিয়ে বলে কথা। জাঁকজমক না হলে হয়? আর যেখানে স্বয়ং রিশাদ চৌধুরী হৃদ তার তদারকি করছে, তো কোনো কিছুতে ভুল হওয়ার সম্ভাবনা কিভাবে থাকবে? বড় বড় মন্ত্রী মিনিস্টারদের আনাগোনা দেখা যাচ্ছে। নিউজ রিপোর্টার তো আছেই। ঝলমলে উজ্জ্বল আলোয় একটু পরপর এক এক সিঙ্গার গান গাইছে, তো ডান্সাররা ডান্স করছে। চারিদিকে সাউন্ড বক্সের কলকল ধ্বনিতে সম্পূর্ণ এলাকা মেতে উঠেছে। শত শত মানুষ ভিড় করছে বিয়ে বাড়িতে। তবে এত কম সময়ে এত জাঁকজমক পরিবেশ তৈরি করা রিশাদ চৌধুরী হৃদের দ্বারাই সম্ভব। আর চৌধুরী পরিবারের সকলের মুখ থেকে তো হাসিই সরছে না। বহুল অপ্রত্যাশিত এই দিনের জন্য তারা কত দিন ধরেই না অপেক্ষা করছে। আজ সবকিছুর অবসান ঘটছে। হৃদের ফেসবুক পোস্টে একের পর এক পোস্ট দেখে টপ টপ করে পানি পড়ছে হৃদের চোখ থেকে। নতুন পাঞ্জাবিতে কতই না সুন্দর লাগছে তাকে, একদম রাজপুত্র। আর কিছুক্ষণ পর বর সেজে বিয়ে করবে হৃদ, মানে সত্যি হৃদ বিয়ে করছে। আর বাড়িতে কেউ কিছু বলছেও না। এটা কি করে হতে পারে? কি এমন হলো যে সবাই এভাবে পাল্টি খেলো? চোখের পানি মুছে আশিককে ফোন করলো রিধি। ধরা গলায় আস্তে আস্তে বলল, দোস্ত তুই কোথায়? কোথায় মানে? যেখানে থাকার সেখানে। কথা পেঁচাস না প্লিজ, বল। আরে দোস্ত, হৃদ ভাইয়ার বিয়ে বলে কথা, আমরা না এলে হয়? আমাকে তো হৃদ ভাইয়া কাল থেকে তোদের বাড়িতে রেখে দিয়েছে, বাড়িতেই যেতে দেয়নি। খুব আনন্দ করছিস তাই না? আরে দোস্ত, বিয়ে বাড়ি তো আনন্দ করব না? আর তাছাড়া ভাবি দেখতে এত সুন্দর, কি বলবো তোকে। বিয়ে হওয়ার আগেই ভাবি তো কি হবে তো নাকি আর কতক্ষণ? তা মেয়েটা কে রে? মেয়েটাকে তুই ভালো করে চিনিস। কে? আরে তোদের সিআইডি ডিপার্টমেন্ট নতুন জয়েন করছে যে, কি যেন নামটা, ও হ্যাঁ হ্যাঁ, সৌমিল রহমান, যিনি ছোট্ট করে মিলি বলতে বলে আর কি।
শেষের কথাটা বলে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা আশিকের, কিন্তু সে নিজেকে সামলিয়ে নিয়ে আবার বলল, যাই বলিস দোস্ত, ভাইয়ার ভাবিকে কিন্তু জোশ মানাইছে। তোর সাথে ভাইয়াকে একদম বাদরের গলায় মুক্তার মালার মতো লাগতো। ও তাই নাকি? তা বাদরটা কে আর মুক্তার মালাটা কে? আরে দোস্ত, উপমার কি বুঝিস না তুই? সব কথা মানে ধরতে আসি নাকি বোকাবে? শয়তানের দাদা, ফোন রাখ। আরে দোস্ত, রাগিস কেন? তোর পথ তো ক্লিয়ার হলো, হৃদ ভাইয়ের হাত থেকে বেঁচে গেলি তুই। এখন তো তুই মুক্ত, স্বাধীন, নাচবি তুই তাধীন তাধীন। আর তোর ক্যারিয়ারেও কোনো বাধা নেই, বুঝছিস? তা আসলে আমার এক একটা শত্রু। শেষের কথাটা বলতে গিয়ে কেঁদেই ফেলল রিধি। আশিক সেদিকে পাত্তা না দিয়ে বলল, এনিওয়ে দোস্ত, হৃদ ভাইয়াকে কংগ্রাচুলেশন জানিস। রাখ তোর কংগ্রাচুলেশন করেছিলাম, ধরেন। ও আচ্ছা, রাখছি আমি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে। চৌধুরী বাড়ির হলরুম আপাতত নিশ্চুপ। কাজী সাহেব কনেকে আনার জন্য তাড়া দিচ্ছে। এমন সময় হুট করে লাইট অফ হয়ে গেল। হালকা শোরগোল তৈরি হলো হলরুমে। এরকম একটা বিয়েতে হুট করে এত লাইট নিভে যাওয়া মোটেও প্রত্যাশিত ছিল না কারো কাছে। তবে হৃদ সেদিকে বিশেষ খেয়াল দিল না। সে আরাম করে তার জন্যে সাজানো চেয়ারে বসে আছে। মুচকি হেসে হৃদ বিড়বিড় করে বলল, বাহ, কি এন্ট্রি মেরি রানী, লাজবাব। হুট করেই সিঁড়ির দিক থেকে নুপুরের আওয়াজ ভেসে আসতে লাগলো। শোরগোল বন্ধ হয়ে গেছে। সকলের দৃষ্টি সিঁড়ির দিকে। হালকা স্পটলাইট এসে পড়ল অন্ধকারে দাঁড়ানো সেই মানবীর পায়ের দিকে। আলতা রাঙা পায়ে একটু একটু করে এগিয়ে আসছে সে। মোটা নুপুর পায়ে রিমঝিম তালে শব্দ করে চলেছে। সেই সাথে বেড়ে চলেছে কারো হৃদস্পন্দন। নিঃশ্বাসের গতি হয়ে গেছে দ্বিগুণ। নজর সরিয়ে নিল সে, কিন্তু মনের সাথে না পেরে আবার নজর দিল সেই মায়াবতী রমণীর দিকে। হালকা হাতে লাল টুকটুকে লম্বা লেহেঙ্গাটা একটু উঁচু করে হাসে আসছে সে। হাত ভর্তি লাল চুড়ি আর কঙ্কন, লাল আলতা দিয়ে হাত দুটো সাজানো। হৃদ বুকে হাত দিয়ে বলল, ইস, আজ তো আমি মরেই যাব। এ কোন রূপ দেখাচ্ছ মহারানী? ছোঁয়ার আগেই তোমার তেজে ঝলসে যাচ্ছি আমি। তখনই উপরের দিক থেকে একটা স্পটলাইট এসে পড়ল সেই বহুল অপেক্ষায়িত মানবীর মুখে। একটু একটু করে টানা টানা চোখে তাকালো সে। নাকে লম্বা একটা নোজপিন, কানে গর্জিয়াস ইয়াররিং, ঠোঁটে টুকটুকে লাল লিপস্টিক, একটু একটু করে নড়ে উঠছে টুকটুকে লাল ঠোঁট দুটো। মাথায় টিকলি দিয়ে চুলগুলো খোপা করে বাঁধা। সেই খোপার মধ্যে রক্ত লাল সতেজ গোলাপ ফুল। হৃদ বিড়বিড় করে বলল, আচ্ছা, ফুলগুলো বেশি সতেজ নাকি আমার রাগী মহারানী? মাথায় লাল টুকটুকে ওড়না দিয়ে ঘোমটা দিয়ে রেখেছে সে। এক হাত দিয়ে মাথার ওড়না এক পাশে ধরে আছে, তো আর এক হাত দিয়ে লেহেঙ্গা সামলিয়ে এগিয়ে আসছে সে। সেই সাথে ভেসে আসছে হালকা মিষ্টি ভায়োলিনের শব্দ। লেহেঙ্গার ভার বইতে নিয়ে নাচিহাল অবস্থা তার। তা দেখে মুচকি হাসল হৃদ। গম্ভীর মুখে হৃদের পাশের চেয়ারে বসল রিধি। হৃদের দিকে তাকালো না অবধি। মাথা এখন গরম তার। তবে রিধি ভেবেছিল তাকে এখানে দেখলে সবাই চমকে যাবে, এই রকম সাজে দেখে রিয়্যাক্ট করবে, কিন্তু কেউ তেমন কিছু করলো না। উল্টে সকলের মুখের হাসি চওড়া হলো, যেন তারা রিধির জন্যেই অপেক্ষা করছিল। এতে বেশ ভ্যাবাচাকা খেলো রিধি, কিন্তু সেদিকে বিশেষ খেয়াল দিল না রিধি, কারণ সে সবার উপর ভীষণ রেগে আছে এখন। অয়না চৌধুরী মুখে হাসি চওড়া করে মেয়ের মাথায় চুমু খেলেন। তারপর হৃদ আর রিধিকে নজর টিকা দিয়ে দিলেন। এর মধ্যে অন্যদিকে কাজী সাহেব হাঁক ডাক শুরু করে দিয়েছে। আশিক ধীর পায়ে এসে রিধির কাছে এসে দাঁড়ালো। তারপর রিধির কানের কাছে ফিসফিস করে বলল, দোস্ত, মেরে টেরে ফেলেছিস নাকি? রিধি বিরক্তকর চাহনি দিয়ে বলল, আরে কি বলছিস এসব? আমি এসব খুনটুন করি না। তাইলে কি করছিস? সত্যি করে বল না। রিধি সরু চোখে তাকিয়ে বলল, কেন, তোর মায়া লাগছে নাকি? আরে বল না, আমি জানি তুই এমনি এমনি ছেড়ে দেওয়ার মেয়ে না। ওই একটু ক্লোরোফর্ম শুকিয়েছি আর কি, একটুতেই কুপকাত। নির্ঘাত 12 ঘন্টার আগে
জাগনা পাবে না। শেষের কথাটা শয়তানি হাসি দিয়ে বলল রিধি। আশিক হাঁ করে মুখে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। হৃদের পাশে বসে গভীরভাবে হৃদকে খেয়াল করলো রিধি। হৃদ গোল্ডেন কালারের একটা গর্জিয়াস পাঞ্জাবি পরেছে, হাতে গোল্ডেন কালারের ওয়াচ, ধবধবে সাদা হাতে ফুটে উঠেছে ওয়াচটা। মাথার চুলগুলো বরাবরের মতো সেট করে রাখা। কিছু একটা ভেবেই মুখ ঘুরিয়ে নিল রিধি। হৃদ রিধির দিকে তাকিয়ে বলল, তুই? রিধি ফিস ফিসিয়ে বলল, তো কে থাকবে? চুপ। সৌমি, হৃদের হাতে চিমটি কাটলো রিধি, চোখ রাঙিয়ে বলল, একদম ওই নাম মুখে নিলে আজ মুখ ভেঙে দিব। সাহস কত বড়! বিয়ে করা হচ্ছে, বিয়ে আজকে করিয়ে দিব আমি। এই কয়টা লাগে আপনার? কয়টা লাগে? একটা হয় না? হৃদ ইনোসেন্ট ফেস করে বলল, আর চুপ, কোনো কথা না, চুপচাপ বসে থাকেন। শেষের কথাটা হৃদকে রাগ দেখিয়ে বলল রিধি। কি হলো কি? আপনি বিয়ে পড়াচ্ছেন না কেন? এখন দেরি হচ্ছে না নাকি আপনার? এখন দেরি হচ্ছে না নাকি আপনার? এতক্ষণ না বলেছিলেন আপনার দেরি হচ্ছে? তাড়াতাড়ি করুন।